রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের পরে নতুন প্রশ্ন, কে হচ্ছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি। সেখানে নানা নাম আলোচনা হচ্ছে, গণমাধ্যমগুলো এক ধরনের গসিপিং করছে, এ হতে পারেন, ও হতে পারেন, এমনকি সেই আলোচনার মধ্যে ডক্টর ইউনূসের নামও রয়েছে, একজন আমলার নাম রয়েছে। এই ব্যাপারগুলো আমরা শুনছি, কিন্তু সত্যিকার অর্থেই কে হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি সেটা কোটি টাকার প্রশ্ন। বিভিন্ন অনুসন্ধানে এবং বিভিন্ন দিকের তথ্য বলছে আগামী রাষ্ট্রপতি হতে চলেছেন একজন নারী, এবং সেটাই ফাইনাল সিদ্ধান্ত। যত যাই আলোচনা হোক না কেন, একজন নারী হচ্ছেন আগামী রাষ্ট্রপতি, এবং এই রাষ্ট্রপতি যিনি হচ্ছেন তার যেহেতু এই মুহূর্তে দ্বৈত নাগরিকত্ব আছে, তিনি যেহেতু বাংলাদেশ এবং ব্রিটিশ নাগরিক, সেহেতু দ্বৈত নাগরিকত্ব ছাড়তে তার কিছুটা সময় লাগছে। সেই সময়ের পরে তিনিই হবেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি। অনেকে সমালোচকরা এই আলোচনাও সামনে আনতে পারেন, নতুন রাষ্ট্রপতি যিনি হচ্ছেন তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আত্মীয় বলেই কি হচ্ছেন, নাকি নিজ যোগ্যতা বলে হচ্ছেন। সেই ব্যাপারে যিনি রাষ্ট্রপতি হতে চলেছেন বলে মোটামুটি কনফার্ম বলা যায়, তার যে বায়োগ্রাফি, তার যে জীবন বৃত্তান্ত, তার যে কর্মজীবন, সেটা বিশ্লেষণ করলেই বোঝা যাবে যে এখানে তারেক রহমানের পারিবারিক সম্পর্ক প্রাধান্য পাচ্ছে, নাকি ব্যক্তির যোগ্যতা প্রাধান্য পাচ্ছে। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি কে হচ্ছেন সেই রাষ্ট্রপতি। থাকবেন পলিটিক্স। দর্শক, বলছিলাম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পরে নতুন প্রশ্ন, পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন স্পিকার হাফিজউদ্দিন, তাকেই কি রাখা হবে, এই প্রশ্নও রয়েছে। কিন্তু বিভিন্ন তথ্য বলছে যে তাকে রাখা হচ্ছে না, নতুন রাষ্ট্রপতি আর একজন হচ্ছেন, এবং তিনি একজন নারী, এবং তিনি আর কেউ নন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার কর্মী আইরিন খান। তার পুরো নাম আইরিন জোবাইদা খান। নামটা শুনলে একটু হোঁচট খাচ্ছেন বোধহয়, হয়তো বেশিরভাগ মানুষই চেনেন, কিন্তু আইরিন জোবাইদা খান যখন বলছি তখন একটু হোঁচট খাওয়ারই কথা। আইরিন খান ব্যক্তিগতভাবে তার যে বর্ণাঢ্য ক্যারিয়ার, সেই ক্যারিয়ারের বাইরেও মানুষ হিসেবে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আত্মীয়, তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের আপন চাচাতো বোন। জোবাইদা রহমানের বাবা আইরিন খানের চাচা মাহবুব আলী খান। এই আইরিন জোবাইদা খান, জোবাইদা রহমান, ব্যাপারটা মিলে যাচ্ছে হয়তো মনে হচ্ছে। আইরিন খান এবং জোবাইদা রহমানের দাদির নামের যে জোবাইদা, সেই নামটা তারা ব্যবহার করেন, এই ব্যাপারটা খোঁজ নিয়ে জানা গেছে। আইরিন খান 69 বছর বয়স্ক, এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার কর্মী, তিনিই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে তিনিই আসছেন। আন্তর্জাতিকভাবে যেন ব্যাপারটা বর্তমান সরকারের জন্য অনেক বেশি গর্বের হয়, সেরকম একটা সিদ্ধান্ত তারেক রহমান নিয়েছেন। যদিও দুষ্টু লোকেরা তো বলতেই পারেন যে তারেক রহমানের জেসাস হন, এই কারণেই হয়তো তাকে রাষ্ট্রপতি করা হচ্ছে। কিন্তু আইরিন খানের প্রোফাইল যেটা, সেই প্রোফাইল কি সেরকম অপবাদ গ্রাহ্য করবে? আমার মনে হয় যে সেরকম অপবাদ হয়তো গ্রাহ্য করবে না। আইরিন খানের যদি আমরা ব্যক্তিগত তথ্য জানি, উইকিপিডিয়ার এই তথ্যটা আপনারা একটু দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে তার জন্ম 24 ডিসেম্বর 1956, অর্থাৎ বয়স 69 বছর। তিনি নাগরিক হিসেবে বাংলাদেশি এবং ব্রিটিশ। তার চাচা মাহবুব আলী খান, জোবাইদা রহমান তার চাচাতো বোন। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার, হার্ভার্ড ল স্কুল তার শিক্ষাঙ্গন, এবং তার মূল পরিচয় মানবাধিকার কর্মী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ছিলেন তিনি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের দায়িত্ব পালন করা, এটা কিন্তু অনেক বড় ব্যাপার, এবং এই মুহূর্তে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করছেন। কিছুদিন আগে এই নিয়োগ পেয়েছেন। তিনি যেহেতু দুই দেশের নাগরিক, দ্বৈত নাগরিকত্ব রয়েছে, সেহেতু ব্রিটিশ নাগরিকত্ব তাকে ছাড়তে হবে। ছাড়ার প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ বলেই হয়তো
আগামী সংসদ অধিবেশন বসার সঙ্গে সঙ্গেই এই রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াটা নাও হতে পারে। 90 দিন রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে 90 দিন সময় পাওয়া যাবে, হয়তো 90 দিন পুরো সময়টাই নেওয়া হতে পারে এই নির্বাচনের ক্ষেত্রে। আইরিন জুবাইদা খান যাকে বলা হচ্ছে, তার যদি একটু ব্যক্তিগত জীবনে আমরা ঢুকি, কারণ এখানে মানে নেগেটিভ আলোচনা হওয়ার প্রচণ্ড অপশন রয়েছে, যেহেতু তিনি জুবাইদা রহমানের আপন চাচাতো বোন এবং বড় বোন। এখানে মানে আমরা ব্যক্তিগত জীবনে যদি ঢুকি, তাহলে তিনি বাংলাদেশি আইনজীবী এবং মানবাধিকার কর্মী, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করছেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থার 7ম মহাসচিব ছিলেন তিনি, বাংলাদেশে আইনজীবী যিনি 2020 সালের আগস্টে মত প্রকাশ এবং মতের স্বাধীনতার জন্য জাতিসংঘের বিশেষ প্রতিবেদক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। 2011 সালে তিনি রোমে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের মহাপরিচালক নির্বাচিত হন। এটি একটি আন্তঃসরকারি সংস্থা যা আইনের শাসন এবং টেকসই উন্নয়নের জন্য কাজ করে। তিনি 2010 থেকে 2011 সাল পর্যন্ত বাংলাদেশে ডেইলি স্টারের পরামর্শক সম্পাদকও ছিলেন। প্রাথমিক জীবন তার সেটা হচ্ছে আইরিন খান পূর্ব পাকিস্তানের একটি বিত্তবান পরিবারে বেড়ে ওঠেন। তিনি পড়াশোনার জন্য ইংল্যান্ড যান এবং সেখানে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারে পড়ালেখা করেন। সেখান থেকে তিনি হার্ভার্ড ল স্কুলে পড়তে মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন। সেখানে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার নিয়ে গবেষণা করেন এবং 1978 সালে স্নাতক অর্জন করেন। মানবাধিকার কর্মী হিসেবে তার ব্যক্তিগত জীবন সেটা হচ্ছে যে 97 সালে কনসার্ন ইউনিভার্সাল নামে একটি সংস্থা প্রতিষ্ঠায় সাহায্য করেন। সংস্থাটি চিলড্রেন ইন ক্রসফায়ার নামের আরেকটি রিলিফ সংস্থার সঙ্গে অংশীদারিত্বে কাজ করত। 79 সালে তিনি ইন্টারন্যাশনাল কমিশন অফ জুরিস্টসের অধীনে একজন মানবাধিকার কর্মী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। 1980 সালে আইরিন খান জাতিসংঘে কাজ করতে যান। তিনি জাতিসংঘের শরণার্থী হাই কমিশনার প্রকল্পে 20 বছর চাকরি করেন। 1995 সালে তিনি সংস্থাটির ভারতীয় চিফ অফ মিশন যুক্ত হন। নয়াদিল্লিতে 1 বছরেরও কম সময় পরে ভারত সরকার তাকে সেই পদ থেকে অপসারণের অনুরোধ করে। কসোভো সংগঠনের সময়ে আইরিন ম্যাসিডোনিয়াতে UNHCR এর কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। আইরিন খান বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশনালের সুপারভাইজারি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আইরিন খানের বায়োডাটা মানে শুনলে তো নিশ্চিত আপনি হতে পারবেন যে আন্তর্জাতিকভাবে তার বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে, সুতরাং তার যোগ্যতা, তার ব্যক্তিগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রশ্ন অনেকেই তুলতে পারেন যে তার কথা তারেক রহমান ভাবছেন জুবাইদা রহমানের বোন হওয়ার কারণে কিনা। রাষ্ট্রপতি একটা বিশ্বস্ততার জায়গা, সর্বোচ্চ বিশ্বস্ততার জায়গা। সেই ক্ষেত্রে তারেক রহমান যদি সেটা ভেবেও থাকেন, তাহলেও কি অন্যায় করেছেন? আমরা এর আগে যেটা দেখেছি সেটা হচ্ছে যে এর আগে সরকারগুলো যে রাষ্ট্রপতি করেছে, বিএনপির রাষ্ট্রপতির ব্যাপারে তিক্ত অভিজ্ঞতা রয়েছে। বদরুদ্দোজা চৌধুরীকে রাষ্ট্রপতি করার পরে তাকে ইমপিচ করতে বাধ্য হয়েছিল বিএনপি। বদরুদ্দোজা চৌধুরীর যে সিদ্ধান্তগুলো, জিয়াউর রহমানের মাজারে না যাওয়া রাষ্ট্রপতি হিসেবে, এই ব্যাপারগুলো বিএনপিকে বিব্রত করেছিল, সুতরাং তাকে সরিয়ে দিতে বাধ্য হয়েছিল। আবার দ্বিতীয়বারের মতো কোনো রাষ্ট্রপতিকে তারা সরিয়ে দিল, যদিও পদত্যাগের ব্যাপারটা সামনে আসছে। সুতরাং বিএনপির রাষ্ট্রপতি অভিজ্ঞতা কিন্তু ভালো নয়। এদিক থেকে আওয়ামী লীগ একটু সেফ জোনেই আছে। সেই ক্ষেত্রে যদি তারেক রহমান একটা বেটার চুজ অপশনে যান, রিলেশনের ক্ষেত্রে যান, তাহলে সেটাকে অপরাধ হিসেবে আপনি কিভাবে ধরবেন? যদি মানে আত্মীয়তা, আমি মানে কাজ দেওয়ার ক্ষেত্রে, একটা প্রতিষ্ঠানে কাজ দেওয়ার ক্ষেত্রে আমি যদি আমার পারিবারিক যোগ্য লোককে জায়গা দিই, তাহলে তো সেটা আমার অপরাধ হতে পারে না। যদি আমি পারিবারিকভাবে আত্মীয়তার বন্ধনের কারণে অযোগ্য লোককে জায়গা দিই, তাহলে প্রশ্ন হতে পারে। আইরিন খানের ব্যাপারগুলো, আইরিন খান রাষ্ট্রপতি হচ্ছেন, এই ব্যাপারগুলো কোত্থেকে আসলো? রাষ্ট্রপতি শুক্রবারে পদত্যাগ করছেন, এই ব্যাপারটা নিশ্চিত করা সালাউদ্দিন শোয়েব চৌধুরী, ব্লিটসের সম্পাদক, যিনি অনেক তথ্য রাখেন, তিনি আরো 2 দিন আগে নিশ্চিত করেছেন যে একজন নারী প্রধানমন্ত্রী, মানে
নারী রাষ্ট্রপতি হচ্ছেন, যদিও তিনি কোনো নাম উচ্চারণ করেননি, কিন্তু ব্যক্তিগতভাবে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করেছি। তিনি আইরিন খানের প্রসঙ্গ বলেছেন এবং বিভিন্ন দিক থেকেই ব্যাপারটা অনেকটা নিশ্চিত হওয়া গেছে যে যত নামই আলোচনা হোক, ডক্টর ইউনূসের নাম আলোচনা হচ্ছে, যদিও ডক্টর ইউনূসের মেটিকুলাস প্রেস সেক্রেটারি সাবেক, তিনি ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন না, তিনি সেই পদ নিচ্ছেন না, তিনি 3-0 নিয়ে ব্যস্ত আছেন, এরকম সাফাই গাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আমরা জানি ডক্টর ইউনূসের ভাবনা সরকারের মাথার মধ্যে দূরতম ভাবনার মধ্যেও নেই। সরকারের ভাবনায় থাকার কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম, যেটা আমরা ভেবেছিলাম শুরুর দিকে যে ডক্টর খন্দকার মোশাররফ তিনিই হতে চাচ্ছেন রাষ্ট্রপতি, ডক্টর আব্দুল মঈন খানের নাম রয়েছে, সদ্য সাবেক হওয়া 25তম প্রধান বিচারপতি রেফাত আহমেদের দিকেও মানে মনোযোগ ছিল, এরকম আলোচনা রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বর্তমানে যিনি দায়িত্ব পালন করছেন নাসিমুল গনি, তার নাম সামনে নিয়ে এসেছেন সাংবাদিক জুলকার নায়ের সাহের। এই আলোচনাগুলো আছে, কিন্তু এই আলোচনাগুলো কোনোটাই প্রতিষ্ঠিত হচ্ছে না। আইরিন খানই রাষ্ট্রপতি হচ্ছেন, এটা মোটা দাগে হয়তো বলা যেতেই পারে। এখন বিবেচনা করা যেতে পারে, আমরা আসিফ নজরুলের একটা পোস্ট দেখলাম যেখানে তিনি মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি যেন করা হয় সেই মানে মন্তব্য করেছেন, মানে অনুরোধ করেছেন, বলেছেন যে তিনি যোগ্য ব্যক্তি হবেন। মির্জা ফখরুলের ব্যাপারে সবারই পজিটিভ একটা ব্যাপার রয়েছে, শিক্ষক মানুষ, সাদাসিধা মানুষ, খুব একটা বাজে কথা বলেন না, রাজনীতিতে যে নোংরামিগুলো করা হয় সেই নোংরামির মধ্যে তিনি থাকেন না, সেই ক্ষেত্রে তিনি একটা বেটার চুজ হতেই পারতেন। কিন্তু আমার মনে হয় যে বর্তমান প্রধানমন্ত্রীর মাথায় একটা ব্যাপার থাকছে, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের শাসনামল এবং শেখ হাসিনা সরকারের পতন নানা কারণে বাংলাদেশ বহির্বিশ্বে একটা বিতর্কিত অবস্থার মধ্যে পড়ে গেছে। বহির্বিশ্বে বাংলাদেশের এবং বর্তমান সরকারের ভাবমূর্তি আরও অনেক গুণ বাড়ানোর জন্যই হয়তো আইরিন খানের ব্যাপারটা তার মাথায় আসছে। আমরা জানি না সেখানে যদি সেই সিদ্ধান্ত তিনি নেন তাহলে সেখানে এই যোগ্যতাটা তার ভাবনার প্রায়োরিটি হবে, নাকি জোবাইদা রহমানের বোন এই ভাবনার প্রায়োরিটিটা মুখ্য হবে। আমার মনে হয় যে আইরিন খানের ক্ষেত্রে যোগ্যতার ব্যাপারটাই হবে, যদিও আওয়ামী লীগের দিক থেকে এটা খুব একটা সুখবর না, কারণ আইরিন খান কট্টর আওয়ামী বিরোধী একজন মানুষ, সেই ক্ষেত্রে এটা আওয়ামী লীগের জন্য একটা খারাপ খবরই বটে। দর্শক, আপনার কি মনে হয় এই ঘটনাই কি ঘটতে চলেছে, নাকি এই ঘটনা ঘটবে না, বিএনপির শীর্ষ নেতাদের কেউই হবেন পরবর্তী রাষ্ট্রপতি? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ছাত্র নেতা থেকে যুব নেতা, এরপর আওয়ামী লীগ নেতা, এরপর আমলা, এরপর বাংলাদেশের রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হওয়া একটা বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ছিল বাংলাদেশের সদ্য সাবেক রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু। ছাত্র জীবনে তার অনেক অবদান ছিল, যুবলীগের রাজনীতিতে অনেক ভালো করেছেন, বঙ্গবন্ধুর সান্নিধ্য পেয়েছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অনেক পছন্দ করতেন, স্নেহ করতেন, ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। এরপর আমলা থেকে সরাসরি ডেকে এনে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন করলেন। কতটুকু বিশ্বাস করলে দলের মধ্যে এতগুলা সিনিয়র নেতা থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু কন্যা শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির চেয়ারে বসান? ঠিক কতখানি বিশ্বাস করলে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। 5 আগস্টের পর বাংলাদেশের এই সংকটকালীন সময়ে জনাব শাহাবুদ্দিন চুপ্পু আপনি চাইলে অনেক কিছু করতে পারতেন, আপনার হাত পা বাঁধা ছিল, মেনে নিলাম। আপনি তখন পদত্যাগ করলেন না কেন? আপনি বললেন ইউনূস আপনাকে 1.5 বছর বাক্সবন্দি করে রেখেছিল, গৃহবন্দী করে রেখেছিল। ভালো কথা, আপনি গৃহবন্দী কেন থাকলেন? আপনার কি এত সমস্যা ছিল? আপনি তখন পদত্যাগ করে জায়গা থেকে সরে যেতেন, আপনাকে গ্রেফতার করা হতো, হতেন গ্রেফতার। স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, আওয়ামী লীগের জন্য আপনি কারাবরণ করতেন, কেন করলেন না? ক্ষমতার লোভ। জি, ক্ষমতার লোভ আপনাকে অমানুষ বানিয়েছিল, এই কথা বলতে বাধ্য হচ্ছি। আজকে আপনি পদত্যাগ করবেন সে কথা আমরা আরো 1 সপ্তাহ আগে থেকেই জানি। ঠুনকো একটা অভিযোগ আপনার বিরুদ্ধে আনা হয়েছে, আপনি লন্ডন সফরে গিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন। এটা কোনো অপরাধ না, আপনি কথা বলেন নাই সেটাও আমরা জানি। তারপরেও এই অপরাধের জের ধরে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করানো হলো। এটা হতো, বিএনপি সদ্য সরকার গঠন করেছে, তাদের স্থায়ী হতে, তাদের জায়গায় বসতে একটু সময় লাগবে, তাই না? স্থায়িত্বের জন্য একটা সময় লাগে।
ঠিকঠাক মতো বিএনপি বসেছে, তারেক রহমান স্থিতিশীল হয়েছে, এরপর সিস্টেমে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করিয়েছে, যেটা আমরা আগে থেকে জানতাম। কিন্তু আপনি লোভে পড়ে গিয়েছিলেন, আপনি ভেবেছিলেন পূর্ণ মেয়াদে রাষ্ট্রপতির চেয়ারটায় আপনি বসে থাকবেন, ভেবেছিলেন না? এবং আপনি বলেছেন বিএনপি যদি চায় আপনি পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে সক্ষম। আপনি কেন বুঝেন না আওয়ামী লীগকে দেশি বিদেশি আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে এদেশ থেকে ক্ষমতাচ্যুত করা হয়েছে? আপনি আওয়ামী লীগের প্রধানের কিংবা আওয়ামী লীগ সরকারের মনোনীত রাষ্ট্রপতি আপনাকে আজ বা কাল সরিয়ে দেবেই, এটা চিরধার্য। কিন্তু আপনি কি করলেন? আপনি যদি সম্মান ঠিক রেখে আপনি যদি 5 আগস্টের পর পদত্যাগ করতেন কিংবা আপনার ক্ষমতা বলে সামরিক আইন জারি করতেন, আপনি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে গাদ্দার হতেন না। স্পেশালি আপনার রাজনৈতিক দল, আপনার মতাদর্শের মানুষদের কাছে আপনি গাদ্দার হতেন না। কিন্তু শুধুমাত্র দীর্ঘমেয়াদে ক্ষমতায় বসে থাকার লোভে, শুধুমাত্র পূর্ণ মেয়াদে রাষ্ট্রপতি থাকার লোভে আপনি একুল অকুল, 2টা কুল আপনি হারিয়ে ফেলেছেন। বিশ্বাস হয় না? আপনার 2 কুল হারিয়ে গেছে। এখন যদি আপনাকে গ্রেফতার করা হয়, আপনি কি করবেন? আপনাকে কে রক্ষা করবে? বাংলাদেশে আছে কেউ? হয়তোবা সমঝোতার মধ্য দিয়ে আপনি পদত্যাগ করেছেন, আপনার পরিবার কিংবা আপনার উপর কোনো ধরনের আইনি প্রক্রিয়া যাতে না হয়, আপনাকে যেন গ্রেফতার করা না হয়, আপনার পরিবারকে যেন গ্রেফতার করা না হয়, এই ধরনের শর্ত অবশ্যই আপনার পদত্যাগের আগে হয়েছে দেওয়া। কিন্তু শেষ জীবনে এসে আর কদিন বাঁচবেন? এই যে সম্মান হানি ঘটালেন, এটা কি ভালো হলো? আপনি পদত্যাগ করেছেন, সেই পদত্যাগের সিম্পলি আপনার যে বক্তব্য, 2টা লাইন আমি বলি: শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন। না পাইলেন সম্মান, না পাইলেন মনের শান্তি, না থাকলো একটা কুল, না থাকলো আরেকটা কুল। আওয়ামী লীগকেও হারালেন, বাংলাদেশের মানুষকেও হারালেন, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো আপনাকে ঘৃণা করে, কারণ আপনার সমসাময়িক কিছু বক্তব্যের কারণে। আপনি বঙ্গবন্ধুকে অসম্মান করে জিয়াকে আপনার বাপ বানিয়ে ফেলেছিলেন। আপনার বাপ জিয়া, তার পুত্র আপনার ভাই তারেক রহমান আপনাকে সরিয়ে দিয়েছে। নেক্সট লক্ষ্যবস্তু আমাদের আওয়ামী লীগের শেখ পরিবারের অন্যতম জামাতা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তারেক রহমান খেলবে, যতক্ষণ ক্ষমতায় থাকবে ততক্ষণ খেলবে, এটা বোঝা যাচ্ছে, এবং ঠান্ডা মাথায় খেলবে। রাষ্ট্রপতিকে খেয়ে দিয়েছে। ওয়াকারকে রক্ষার যে কবচ, সেটা তো রাষ্ট্রপতি ছিল, তাই না? রাষ্ট্রপতি ওয়াকারকে রক্ষা করেছে, ওয়াকার রাষ্ট্রপতিকে রক্ষা করেছে। ওয়াকার সম্ভবত এই মুহূর্তে তুরস্কে অবস্থান করছে, সফরে গিয়েছে। তুরস্ক থেকে ফিরে হয়তোবা কিছুদিনের মধ্যে ওয়াকারকে খেয়ে দেওয়া হবে। আর ওয়াকার যদি একবার পরে যায়, বিশ্বাস করেন 5 আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে করে ভারতে পৌঁছে দেওয়ার অপরাধে ওয়াকার ঝুলবে, এবং তারেক রহমান ওয়াকারকে ঝুলাবে। ওয়াকার কিন্তু গ্রেফতার হবে। ওয়াকার সাবেক হবার কয়েক ঘন্টার মধ্যে দেখবেন ওয়াকার অ্যারেস্ট হয়ে গেছে। হবে, এটা নিয়তি, এটা কর্মফল। চুপ্পু যেমন তার কর্মফল ভোগ করবে, এখন ওয়াকার একইভাবে কর্মফল ভোগ করবে। গাদ্দারদের ঠাঁই কোথাও হয় না। গাদ্দাররা যেখানে যায় সেখানে তারা অসম্মানিত হয়, অপদস্থ হয়। আবারও পুনরাবৃত্তি করি, জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, 5 আগস্টের পর যদি শেখ হাসিনার সরকারের উৎখাতের পর আপনি যদি সসম্মানে আপনার জায়গা থেকে পদত্যাগ করে স্বেচ্ছায় কারাবরণ করতেন, আজকে এই দিনে এসে আপনি জাতির কাছে হিরো হয়ে থাকতেন। কারণ 5 আগস্টের পর বাংলাদেশটা যেভাবে এগিয়েছে, যেভাবে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা কাঠামো, এর দায় আপনাকে নিতে হবে। কারণ আপনি বাংলাদেশের সাংবিধানিক প্রধান, তাই নয় কি? ইউনূসের অপকর্মের দায় আপনাকে নিতে হবে, কারণ আপনি রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন। এবং ইতিহাসে যখন ভবিষ্যতে লেখা হবে, তখন আপনার নামটা থাকবে আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি শুধুমাত্র ক্ষমতার লোভে, শুধুমাত্র দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার জন্য, শুধুমাত্র রাষ্ট্রপতির মেয়াদ পূর্ণ করার জন্য ইউনূসের সকল অবৈধ আইন, অবৈধ কালা কানুন, নিয়ম, দেশবিরোধী চক্রান্ত, দেশবিরোধী চুক্তি সবকিছুকে সমর্থন দিয়ে গেছে, মৌন সমর্থন দিয়ে গেছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এবং তারই ধারাবাহিকতায় তারেক রহমানের সব অপকর্ম, অপশাসন, মার্কিন বাণিজ্য চুক্তির বাস্তবায়ন, প্রতিফলন, এই সবকিছুকে অন্যায়ভাবে সমর্থন দিয়েছে, মৌন সমর্থন দিয়েছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ইতিহাসে কিন্তু আপনার নাম গাদ্দার হিসেবে লেখা থাকবে। এটা আপনি কিভাবে নেবেন জানি না, কিন্তু এটা বাস্তব। কারণ আপনি 2টা অনির্বাচিত সরকারকে বৈধতা দিয়েছেন স্বাক্ষরের মধ্য দিয়ে। আপনি যদি 8 আগস্ট ইউনূসের সরকারকে বৈধতা না দিয়ে আপনি সামরিক শাসন জারি করতেন, আপনাকে কে কি করত? পরবর্তীতে তারা কি করতো সেটা দেখার বিষয় না। সংবিধান বাতিল হয়ে যেত, জাতীয় সরকার গঠন করা হতো, বিপ্লবী সরকার গঠন করা হতো।
আপনি রাষ্ট্রপতির পদ থেকে সরে যেতেন, স্বেচ্ছায় কারাবরণ করতেন। জীবনে তো সবকিছু ভোগ বিলাসিতা করেছেন, করেন নাই? আওয়ামী লীগ থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়েছেন না? এখন শেষ বয়সে এসে কারাবরণ করতেন। আমির হোসেন আমু, তুফাইল আহমেদের মতো বর্ষিয়ার নেতারা যদি কারাবরণ করতে পারে, আপনি শাহাবুদ্দিন চুপ্পু কত বড় নেতা হয়ে গেছেন যে আপনি কারাবরণ করতে পারেন নাই? আজকে কি হলো? আপনার সম্মান আছে? আপনার সম্মান বাকি রইলো? আপনাকে অসম্মানিত করে, অপদস্থ করে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করা হলো। সেখানে বলা হলো আপনি অসুস্থ। আপনি অসুস্থ এত মাস হন নাই? 2024 সালের 5 আগস্টের পর থেকে আপনার অসুস্থতার জায়গা কোথায় ছিল? এখন হঠাৎ করে 7 দিনের ব্যবধানে আপনি অসুস্থ হয়ে গেলেন। গত 3 দিন আগেই বলেছি আপনাকে সরিয়ে দেওয়া হবে। এবং নেক্সট লক্ষ্যবস্তু ওয়াকারুজ্জামান। ছি, মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, ছি, আপনার থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এইটা প্রত্যাশা করে নাই। আপনার কাছে একজন মুক্তিযোদ্ধা, আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধপন্থী কোনো মানুষ এই ধরনের আচরণ প্রত্যাশা করে নাই। সম্মানের সাথে যদি বিদায় নিতেন, পদত্যাগ করতেন, আজকে সমাজের কাছে, জাতির কাছে, রাষ্ট্রের মানুষের কাছে হিরো হয়ে থাকতেন। কিন্তু এই মুহূর্তে আপনাকে গাদ্দার বলা ছাড়া আর কোনো কিছু বাংলাদেশের মানুষ বলবে না। আমি বলছি না আমার বলাতে কিছু যাবে কিংবা আসবে না, কিন্তু আপনি যেই কাজটা করলেন, আপনাকে যেভাবে সরিয়ে দেওয়া হলো, এইটা নিঃসন্দেহে আপনার সম্মান, আপনার সবকিছু কেড়ে নিয়েছে। আপনার এত দিনের অর্জন, আপনি একজন মুক্তিযোদ্ধা, এই সম্মানটুকু বিএনপি আপনাকে দেয় নাই। হ্যাঁ, আপনাকে সমঝোতার মাধ্যমে পদত্যাগ করিয়েছে, কিন্তু জাতির সামনে স্পষ্ট পরিষ্কার শিলং সালাউদ্দিনের সাথে কথার পর আপনার এই পদত্যাগের ঘোষণা, এটা অত্যন্ত লজ্জাজনক। অত্যন্ত মানে অত্যন্ত লজ্জাজনক। এটা বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। এবং ইতিহাসে যখন ইউনূসের শাসন এবং তারেক রহমানের এই অবৈধ শাসনের কথা লেখা হবে, উল্লেখ থাকবে সেই অবৈধ শাসনকে আপনি বৈধতা দিয়েছিলেন, আপনি একটা গাদ্দার। সুতরাং একুল ওকুল দুকুলি হারালেন, এটা কখনোই প্রত্যাশিত ছিল না। আপনার বাকি জীবন ভালো হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, চিকিৎসা নেন, সসম্মানে জীবন যাপন করেন। ধন্যবাদ।